আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলেই কম বেশি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকটা কি হবে। কি হতে পারে আমাদের আগামীর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে। আমরা সকলেই জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দায়িত্বে থাকছে মোট ২৭টি মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ওকে, এখন মূল বিষয় যেটা হলো, আমি একটা পোস্ট করছিলাম যেখানে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে নতুন সরকারের কাছে আপনাদের কি চাওয়া আছে। অনেকেই অনেক কিছু কমেন্ট করছে বা অনেকেই অনেক চাওয়া দাবি, আবার অনেকে ফান করে অনেক কিছু বলেছে। মূলত যেগুলো আমি জানতে পারছি বা আমার প্রেক্ষাপটে যেগুলো হওয়া দরকার সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত, সকলেই চাচ্ছে বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে হবে। অনেক শিক্ষার্থীরা বলতেছে যে আমরা যখন চাকরির জন্য যাই তখন দেখা যায় কি মামা চাচা বা হচ্ছে গিয়া টাকার একটা পাওয়ার লাগে। এই জিনিসটা সংশোধন করতে হবে। এই জিনিসটা সংশোধন করতে হবে এবং ঘুষ কারবার থেকে একেবারে টোটালি বাংলাদেশকে আলাদাভাবে তৈরি করতে হবে এই জিনিসটা। দ্বিতীয় যে জিনিসটা অনেকের দাবি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে, এই শিক্ষাক্রমটা বিগত যে শিক্ষা কার্যক্রম ছিল বা শিক্ষা যে ইয়াটা ছিল সে অনুযায়ী করতে হবে। অনেক শিক্ষকরা এটা দাবি করতেছে, কারণ নতুন যে শিক্ষাক্রমটা তৈরি হয়েছে এখানে বলতেছে শিক্ষকরা বা অনেকেই বলতেছে যে এটাতে জাতি আরো ধ্বংস হচ্ছে, এখানে কিছুই নাই শেখার মতো। আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, আমরা ধরেন কমার্সের স্টুডেন্ট, আমি যেহেতু সেক্ষেত্রে বলি এই হিসেবে ব্যাখ্যা দিই। আমি 9-10-এ একটা বই 2 বছর পড়ছি এবং ইন্টারে সেম টপিকসে অর্ধেক সিলেবাস ছিল এবং অর্ধেক সিলেবাস ছিল নিউ। আমার 4 বছর লাগছে হচ্ছে কি একটা বই শেষ করতে, মানে বুঝতে পারতেছেন সকলে যে অ্যাকাউন্টিং এর বিষয়টা 4 বছর লাগছে আর কি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে। সেক্ষেত্রে আমাদের যারা নতুন প্রজন্ম আসতেছে তারা কিভাবে 2 বছরে সেই জিনিসটা কভার করবে। ইন্টারে কিন্তু আসলে 2 বছর সময় থাকে না। আমরা যদি বলি যে ইন্টারে 2 বছর সময় থাকে, কিন্তু আসলে ইন্টারে 2 বছর সময় থাকে না। সেই বিষয়টা যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে এই শিক্ষা কার্যক্রমটা বন্ধ করা দরকার আমার মতে। এবং অনেক স্যাররা যারা আছে, গুরুজনরা যারা আছে, তারা এই কথাটা বলতেছিল। এবং মূল কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে মোবাইলে আসক্তি। এই বর্তমান যে জেনারেশন জি, এই জেনারেশন জি অনেকেই বর্তমানে মোবাইলে আসক্ত। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিটি হয়েছিল যে এই প্রজন্মের পোলাপানকে অনেকে অনেক বকাঝকা করছে, অনেক কিছু বলছে। হ্যাঁ, এটা নিয়ে একটা মতবিরোধ গেছে, ওটা বিষয় না। কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আসতেছে তারা কিন্তু মোবাইলের প্রতি আরো আকর্ষণ কাজ করতেছে। এই ক্ষেত্রে আমাদের যদি আগের পাঠ্যসূচি এবং আগের পাঠ্যক্রম প্রস্তুত করি তাহলে দেখা যাচ্ছে এই মোবাইলের যে আকর্ষণটা আছে এই আকর্ষণটা থাকতেছে না। যে দাবিটা আছে সেটা হচ্ছে মত প্রকাশের অধিকার। আমরা জানি আমাদের বিগত সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো কথা বললেই হয়তোবা গুম হয়ে যেত বা হত্যা হয়ে যেত, কোনো খোঁজ খবরও থাকতো না, বা জেল ফাঁসি যে কোনো একটা হতো। এই জিনিসটা যেন না হয়, সকলের দাবি হচ্ছে কি এটা। আরো কিছু দিক আছে যেগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলছে, সেটা হচ্ছে যে ছাত্ররা যে ছাত্ররা আন্দোলন করলো চাকরির জন্য তারা কেন সরকার হলো, এখানে একটা প্রশ্ন করছে সবাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই বলছে সুদখোর। ওকে,
এখন সকলে কোশ্চেন বিবেচনা করে আমি একটা কথা আমার মন থেকেই বলি। আমি বর্তমানে দেখতেছি না যে বাংলাদেশে যোগ্য কোনো নেতৃত্ব দেওয়ার মতো মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বাইরের যে দেশগুলো আছে তার সাথে ভালো একটা আন্ডারস্টিমেট আছে। সে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিভিন্ন অনুষ্ঠানের গেস্ট হিসেবে যায় এবং বিভিন্ন দেশের সাথে তার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এখন তাকে যতই বলেন সুদখোর বা যতই যাই বলেন, এখন আমরা যদি ওই হিসেব করে দেখি যে দেশটা কে চালাবে, আমরা কিন্তু আসলে চালানোর মতো মানুষ পাচ্ছি না। এখন মূল কথা হচ্ছে নৌকা ডুবাইছি, নৌকা ডুবাইয়ে যদি আমরা ধানই চাষ করি, তা আমরা কেন দেশ স্বাধীন করলাম? একটা দল 16 বছর ধরে খেয়েছে, আর একটা দল এসে আরো 16 বছর ধরে রাজত্ব করবে, আপনারা কি এটাই চান? তাহলে স্বাধীন কিভাবে বলেন আপনারা? আপনারা তো পরাধীনের মধ্যেই থেকে গেলেন। আর অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা তো চিরস্থায়ী না। এটা হয়তোবা মেয়াদ দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, বা তারা তাদের কর্মসূচি শুরু করার পর, তাদের কাজ শুরু করার পর মেয়াদ দিয়ে দিবে। তারা কতটুকু এগিয়ে যেতে পারে, হ্যাঁ, তারা তো বলছে যে তারা মেয়াদ দিয়ে দিবে এবং তারা দেশটাকে একটা পরিপক্ক অবস্থানে নেবে। আমরা দেখি তারা কি করতে পারে। সকলে আমরা তাদের উপর একটু ভরসা করি, ভরসা করে দেশটা ছেড়ে দিই, দেখি দেশটা তারা কি করতে পারে। বিগত 16 বছরেও দেখছেন, তার আগেও দেখছেন যে দেশের কি পরিস্থিতি। আশা করি এই সরকারের সময়ে বা অন্তর্বর্তী সরকারে এরকম কোনো কিছু হবে না। আর আসিফ এবং নাহিদ, এই দুইজনকে নিয়ে অনেক সমালোচনা, অনেক মিমস ভাইরাল হচ্ছে ফেসবুকে। কেন? কারণ তারা হচ্ছে কে কোটা বিরোধী আন্দোলন করতে যেয়ে তারা হচ্ছে কে সরকারি চাকরি করতে চেয়েছিল, হ্যাঁ, যেন কোটা না থাকে সরকারি চাকরিতে। সেখানে তারা সরকার হয়ে গেল। সকলেই, অনেকেই মানে অবাক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, অনেকে অনেক কথা বলতেছে তাদের নিয়ে। এখন দেখেন, যারা সরকার নামাইছে, আমরা যারা ছাত্ররা সরকার নামাইছে ধরেন, এখান থেকে যদি দুই একজন থাকে উপদেষ্টা হিসেবে, তাহলে আমার মনে হয় না খারাপ হয়। কারণ ইয়াং জেনারেশনের সাথে অন্য অন্য জেনারেশন অতটা মিক্সড হয় না আমার মতে, আমি জানি না। হ্যাঁ, এই জিনিসটাই আর কি। দেখেন, তারা হয়তোবা তাদের কাজটা অন্য ওয়েতে করবে এবং তারা এমন একটা ফলাফল দেখাবে যেটা আশা করি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই হচ্ছে মেইন টপিক ছিল। আর মূলত আমি যে কোশ্চেন গুলো পাইছি, এই তিনটে কোশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি পেয়েছিলাম। যে বাক স্বাধীনতা, শিক্ষাক্রম চেঞ্জ করা এবং দুর্নীতি মুক্ত দেশ গড়া। দুর্নীতি মুক্ত করতে গেলেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আর বাংলাদেশের মেন সমস্যা হলো দুর্নীতি। বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যেখানে দুর্নীতি না হয়। আপনি চাল কিনে খাবেন, চাল ডাল, এখানেও দুর্নীতি। আপনি জামা কাপড় পরবেন, জামা কাপড়ের দুর্নীতি। আপনি ওষুধ খাবেন, ওষুধের মধ্যে দুর্নীতি এবং ভেজাল। কোন জিনিসটাতে বাংলাদেশে দুর্নীতি ছাড়া আছে? আমার দিক থেকে আমি সর্বোচ্চ চাই অন্তর্বর্তীকালীন সরকারের তারা যেন দুর্নীতি দমন নিয়ে কাজ করে এবং দুদক সহ অন্য অন্য যে দুর্নীতি দমন কমিশন আছে বা যা আছে, তারা যেন এই বিষয়টা দেখে। আর আমার পক্ষ থেকে একটা প্রশ্ন এবং একটা দাবি আমি রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে টাকাগুলো আছে সুইস ব্যাংকে, সেই টাকাগুলো দেশে নিয়ে আসার এবং যারা কালো টাকা মজুদ করে রাখছে তাদেরকে সাদা টাকা রূপান্তর করতে হবে। আমি আমার পক্ষ থেকে চাই। এই প্রশ্নটা কেউ করেনি, কিন্তু আমি আমার থেকে এই প্রশ্নটা করছি এবং আমি আমার থেকে এই জিনিসটা জানাচ্ছি। যদি
সরকারের কাছে যায়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তাহলে তার কাছে আমার অনুরোধ যে বাংলাদেশে পাচারকৃত যে টাকাটা আছে সেটা যেন বাংলার মাটিতে নিয়ে আসা হয়, এবং যারা কালো টাকা গুলো ঢেকে রাখছে তারা যেন সাদা করতে পারে এবং সাদা করে। এই কালো টাকার জন্য গরিব এক শ্রেণী মানুষ তারা ভুক্তভোগী। হুম, যে টাকা পাচ্ছে সে খালি জমাচ্ছে, আর যার কাছ থেকে দিচ্ছে সে সে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ যারা কিনা না খেয়ে মরে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ যারা কিনা কোটিপতি হচ্ছে, হতেই আছে। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। আর আমার পেজ আর চ্যানেলটাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে